আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো দখলদার ইসরায়েলি বর্বরতার আরেক চিত্র। ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের উপর গুলিবর্ষণ, হতাহত ২৫০। দক্ষিণ গাজার রাফা পশ্চিমে আল মাওয়াশি এলাকায় ত্রাণ সংগ্রহে যা সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ এই ঘটনায় প্রায় ৫০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি আরও জানিয়েছে নিহতদের মধ্যে ২৮ জনের মধ্যেও গাজার খান ইউনুস নাসের হাসপাতালে এবং ২১ জনের মধ্যেও রেড ক্রসের ফিল্ড হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরকেও বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর জানাবো অ্যামনেস্টির পরিচালক বলেন পশ্চিমারা অনেক আগেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। সম্প্রতি গাজা ইস্যুতে দেওয়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বক্তব্যকে ব্যঙ্গাত্মক প্রক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক অ্যাগনেস কালমার্ট। তিনি বলেছেন পশ্চিমারা ১৯ মাস আগেই তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। এখন বন্দুকের গুলির চেয়েও অনেক বেশি গতিতে কাজ করলে তাহলে বিশ্বাসযোগ্যতা কিছুটা ফেরত আসতে পারে। এদিকে কানাডার ৯৭ স্থানে নিয়ন্ত্রণহীন দাবানল সরিয়ে নেওয়া হলো ২৬০০ মানুষকে। ভয়াবহ দাবানলের কবলে পড়েছে কানাডা। এ অবস্থায় পশ্চিম ও মধ্য কানাডার ২৬,০০০-এরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কর্মকর্তা এবং দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াদের মধ্যে মানিটোবা এবং সাস্কচোয়ান এবং আলবার্টার রাজ্যের লোকজন রয়েছে। এবারে জানাবো সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১২,০০০-এর বেশি প্রবাসী। বাসস্থান শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ১২,০০০-এর বেশি প্রবাসীকে আটক করেছে সৌদি আরব। দেশটির গণমাধ্যম অ্যারাবিয়া বিজনেসের প্রতিবেদনে জানানো হয়েছে সৌদি আরব রাজ্যের অভ্যন্তরে বাসস্থান শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘন রোধ করার উদ্যোগের অংশ হিসেবে গত সপ্তাহে ১২,১০০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রেমিটেন্স ছিল মে মাসে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীরা অনেক বেশি টাকা পাঠাচ্ছে। মে মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রেমিটেন্স এসেছে ২৯৭ কোটি বা $2.97 বিলিয়ন। এর আগে ঈদের মাসে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছিল ৩ বিলিয়ন উপরে। তখন পাঠিয়েছিল $৩.20 বিলিয়ন মার্কিন ডলার। আর এবার পাঠিয়েছে $2.97 বিলিয়ন, যা এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলি বর্বরতা আরেক চিত্র। ত্রাণ নিতে যা নিরীহ ফিলিস্তিনিদের উপর গুলিবর্ষণ, হতাহত ২৫০ জন। দক্ষিণ গাজার রাফার পশ্চিমে আল মাওয়াশি এলাকায় ত্রাণ সংগ্রহ করতে যা সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ এই ঘটনায় প্রায় ৫০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের আরও জানিয়েছে নিহতদের মধ্যে ২৮ জনের মধ্যে গাজার খান ইউনুসের নাসের হাসপাতালে এবং ২১ জনের মধ্যে রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অধিকাংশই ইসরায়েলি গুলিবর্ষণে জখম হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এদিন ভোর থেকেই আমেরিকান বেসরকারি সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে প্রচুর মানুষ জড়ো হয়। তবে লোকজন যখনই এই কেন্দ্রের কাছাকাছি পৌঁছেছে তখনই ইসরায়েলি সামরিক যানবাহন
যানবাহনগুলো থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, এমনকি ড্রোন থেকেও বিস্ফোরক ফেলতে শুরু করে, যার ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এক চিকিৎসা কর্মকর্তারা বলেছেন, ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে পরিস্থিতি ছিল চরমে বিপজ্জনক। সেখানে উপযোজ্য গুলিবর্ষণের কারণে অ্যাম্বুলেন্সগুলো আহতদের কাছে পৌঁছাতে পারছিল না, অনেককে ঠেলাগাড়িতে করে সরিয়ে নিতে হয়েছে। একই সময় গাজার কেন্দ্রস্থলে নেটজারিম করিডোরের কাছে আরেকটি আমেরিকান ত্রাণ কেন্দ্রের দিকে আসা সাধারণ মানুষের উপর ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছে বলে জানায় আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীরা। নুসেরাত শরণার্থী শিবিরে আল আওদা হাসপাতালে চিকিৎসা সূত্র থেকে জানা গেছে, বুরেইস শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বাহিনী গুলিতে অন্তত একজন নিরীহ ফিলিস্তিনি নিহত এবং ২০ জন গুরুতর আহত হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক বলেন, পশ্চিমারা অনেক আগেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। সম্প্রতি গাজা ইস্যুতে দেয়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বক্তব্যের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক অ্যাগনেস্ট ক্যালমার্ট। তিনি বলেছেন, পশ্চিমারা ১৯ মাস আগেই তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ক্যালমার্ট আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে এই মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ম্যাক্রো সতর্ক করেছেন যে ইউক্রেন ও গাজার যুদ্ধের কারণে পশ্চিমারা তাদের বিশ্বাসযোগ্যতা হারাতে পারে। সত্যি কি তাই? গাজায় ইসরায়েলি আগ্রাসনে পশ্চিমাদের জড়িত থাকার ফলে বা এর প্রতিক্রিয়ায় নীরব থাকার ফলে তারা তো ১৯ মাস আগেই তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। অ্যামনেস্টির পরিচালকের মতে সেই বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করার জন্য শব্দের চেয়ে অনেক বেশি কিছু করা প্রয়োজন। এদিকে ব্রিটিশ সরকার তাদের ৬টি অস্ত্র কারখানায় ১.৫ বিলিয়ন পাউন্ড বা $২ বিলিয়ন ব্যয় করবে এবং যুক্তরাষ্ট্র থেকে পারমাণবিক অস্ত্র বহন ও নিক্ষেপ করতে সক্ষম যুদ্ধবিমান কিনবে বলেও জানিয়েছে রয়টার্স। এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা যুক্তরাজ্যের তৈরি ৭০০০ দূরপাল্লার অস্ত্র কিনবে। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলির মতে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ থেকে শেখা কঠিন শিক্ষা তাদের এই শিক্ষাই দিয়েছে যে সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে হবে, তা না হলে রাশিয়ার সঙ্গে তারা কখনোই জিততে পারেনি আর ভবিষ্যতে পারবে না। কানাডার ৯৭ স্থানে নিয়ন্ত্রণহীন দাবানল সরিয়ে নেওয়া হলো ২৬০০ মানুষকে। ভয়াবহ দাবানলের কবলে পড়েছে এই অবস্থায় পশ্চিম ও মধ্য কানাডার ২৬,০০০-এর বেশি লোককে নিরাপদে স্থানে সরিয়ে নিতে হয়েছে। কর্মকর্তা এবং দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াদের মধ্যে মানিটোবা, সাসকোনচোয়া এবং আলবার্টা রাজ্যের লোকজন রয়েছে। কানাডিয়ান ইন্টার-এজেন্সি ফরেস্ট ফায়ার স্টেশনে রোববার জানিয়েছে, এই পর্যন্ত কানাডা জুড়ে ১৮৭টি স্থানে আগুন জ্বলছে, যার মধ্যে ৯৭টিতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মানিটোবাতে ১৭,০০০-এর বেশি, সাসকোচোয়ানে ৮ ও আলবার্তায় ১,৩০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফেডারেল ইনসিডেন্ট রেসপন্স গ্রুপকে তলব করেছে। তিনি জানিয়েছেন, দেশজুড়ে দাবানল তীব্রতর হচ্ছে, যার ফলে লোকদের অন্যত্র সরিয়ে নেওয়া এবং সামরিক সহায়তা প্রয়োজন হচ্ছে। কার্নি আরও বলেছেন, মানিটোবাতে বিমান স্থানান্তর সহায়তা করার জন্য কানাডিয়ান সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। অবস্থায় পরিস্থিতি খুবই উদ্বেগজনক অবস্থায় রয়েছে। দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রেমিটেন্স ছিল মে মাসে। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে বাড়ছে রেমিটেন্স প্রবাসী আয়। সদ্য সমাপ্ত মে মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রেমিটেন্স এসেছে, যার পরিমাণ ২৯৭ কোটি বা $২.৯৭ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা হিসেবে যার পরিমাণ ৩৬,২৩৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিবরণী থেকে জানা গেছে সব তথ্য। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই কমেছে অর্থ পাচার এবং হুন্ডির দৌরাত্ম্য বেড়েছে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ, ফলে দেশের ইতিহাসে রেমিটেন্স আসার একের পর এক রেকর্ড হচ্ছে। সদ্য সমাপ্ত মে মাসেও রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ স্থানে পাঠিয়েছে প্রবাসীরা। গত মে মাসে প্রতিদিন গড়ে প্রায় ৯,৫৮ লক্ষ বা ১১৬৯ কোটি টাকা পাঠিয়েছে প্রবাসীরা। এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স। এর আগে
দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল গত এপ্রিল মাসে। সে রেকর্ড ভেঙে দিল সদ্যবিদায়ী মে মাস। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স রেকর্ড করা হয়েছে গত মার্চ মাসে। সে মাসে $3.29 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। আজ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে 2 বিলিয়ন ছাড়াচ্ছে রেমিটেন্স। এখন পর্যন্ত চলতি অর্থবছরে জুলাই থেকে মে প্রথম 11 মাসে মোট 8,750 কোটি 70 লাখ ডলারের রেমিটেন্স এসেছে দেশে, যা 2023-24 অর্থবছরে প্রথম 11 মাসে জুলাই মে এসেছে 2,137 কোটি 40 লক্ষ ডলার। সেই হিসেবে গত অর্থবছরে একই সময়ের চেয়ে চলতি অর্থবছরে প্রথম 11 মাসে 6.13 বিলিয়ন ডলার বা 613 কোটি 30 লাখ ডলারের বেশি রেমিটেন্স এসেছে বাংলাদেশে।